প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম বৌদ্ধ আয়ের দেশ সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ডক্টর হাসান মনসুর ও জনাব শওকত হোসেন মাসুম। আমি জনাব মাসুমের কাছে যাই। এই যে আমরা মধ্য আয়ের দেশে যাচ্ছি বলা হচ্ছে, এটা সাদা চোখে কিভাবে বোঝা যাবে? একটা সাধারণ মানুষ বুঝবে কি করে? আপনার মতো অর্থনীতিবিদরা নয়, এটা বোঝার উপায় কি? এটা আসলে মধ্য আয়ের দেশ হয়ে আমাদের রাতারাতি আমার পকেটের, আমি আগেও লিখেছিলাম যে আমার পকেটের 100 টাকা 200 টাকাও হয়ে যায়নি, আমার অফিসে যে আমার বেতনও বাড়ায়নি, কিছুই হয়নি, মর্যাদাটা বেড়েছে। যদিও আমি এক কথায় বলি, আমার মানে এখন আমি একটু কলার উঁচিয়ে বলতে পারবো, ভাই আমি কিন্তু আর নিম্ন আয়ের দেশের মানুষ না। যেখানে আমরা মাত্র পৃথিবীতে 10-15 বছর আগেও নিম্ন আয়ের দেশ ছিল 60-62টা দেশ, সেখানে এখন 31টা দেশে চলে এসছে। শুধু আমরা কি একদম নিচের 31টা দেশের মধ্যে থাকবো, নাকি একটু উপরের দিকে যেতে থাকবো? আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমরা অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়ার তো একটা স্বীকৃতি, একটা প্রতিফলন থাকতে হবে। সুতরাং ওই স্বীকৃতিটা পেলাম কিন্তু শুধুমাত্র, এতে রাতারাতি আমাদের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। আর এই স্বীকৃতিটা একদিনে তো হয়নি, ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা এই যে ওদের হিসেবে যদি আমরা বলি 1080 বা আমাদের হিসেবে যদি বলি $1314, সেটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকে এসেছি। আমাদের মানে এক বছর আমাদের 6 বা 7% প্রবৃদ্ধি হয়েছে সেটাও না, আমরা ধারাবাহিকভাবে সেটাও হয়ে আসছে। সুতরাং এটা হচ্ছে একটা ধারাবাহিকতার একটা ফল। কিন্তু ওই যে বললাম যে রাতারাতি তো হয়নি, এবং রাতারাতিও আমার অবস্থা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার মধ্যে যদি মর্যাদা বাড়ে, তার মধ্যে নিশ্চয়ই নিজের প্রতি আস্থাটাও বাড়বে। সুতরাং আমাদের মধ্যে যদি আস্থাটা বাড়ে যে আমরা পারি, আমরা আরো এগিয়ে যেতে পারি এবং এগিয়ে যাওয়ার স্বীকৃতিটা পাচ্ছি, তাহলে হয়তো আমরা সামনে আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে সেদিকে যদি আমরা যাই। কারণ এটাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটি দেশ কিন্তু নিম্ন মধ্য আয়ের দেশ থেকে নিম্ন আয়ের দেশে চলে গেছে, সেটা হচ্ছে সুদান, দক্ষিণ সুদান। কারণ হচ্ছে তাদের একটা গৃহযুদ্ধ হয়েছে, তাদের তেল খনি নিয়ে অনেক সমস্যা রয়েছে। এই দুইটা কারণে তারা কিন্তু পিছিয়ে গেল। সুতরাং আমরা কিন্তু এমন না যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে অনেকখানি এগিয়ে গেছি, আমরা কিন্তু 1045 থেকে 1080, সামান্য একটু বেশি, $35 বেশি। সুতরাং আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে, আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে কিন্তু সেটা আরো খারাপ হয়ে যাবে। সুতরাং আমাদের এই যে আমাদের যে বাধাগুলো অর্থনীতির, সেটা আমরা এক একজন এক এক কথাই বলুক না কেন, কেউ হয়তো রাজনীতির কথা বলবেন, কেউ বিনিয়োগের অভাবের কথা বলবেন, কেউ সুশাসনের অভাবের কথা বলবেন, এসবের মধ্যে তো আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এসব যদি আমরা আসলে নিশ্চিত করতে পারতাম যে আমাদের মাঝখানে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না, বেসরকারি খাত আরো বেশি বিনিয়োগ করবে, কোন ধরনের সুশাসনের যে অভাবটা সেটা মানে পুরোপুরি কাটিয়ে ওঠা তো যাবে না, এটা সম্ভব না। একদমই আমি দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো, এটা বলা সহজ, পৃথিবীতে কোনো দেশই আসলে পারে নাই, পারার কোনো কারণও নাই। কিন্তু আমরা কতখানি সহনশীল মাত্রার মধ্যে নিয়ে আসবো সেটা যদি ঠিক করি। ধন্যবাদ। আমাদের অর্থমন্ত্রী যদি বলেন যে আমি দলের লোকজনদের জন্য পাচ্ছি না কিছু, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারি, সে আমাদের। ধন্যবাদ জনাব মাসুম। প্রিয় দর্শক, একজন বন্ধু টেলিফোনে আছেন, আমরা তার কথা একটু শুনি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি শওকত ভাইয়ের কাছ থেকে একটা প্রশ্ন করবো আর কি। জি প্লিজ। এই আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে এগোচ্ছি, ভালো কথা, কিন্তু গোটা দেশে কিংবা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, আইনের শাসন থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত আয়ের দিক থেকে আমরা মধ্যম আয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মস্তিষ্ক, মন মানসিকতা, আমাদের ইগো, আমাদের ব্যক্তি চিন্তা এবং ব্যক্তি কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক সমস্ত কিছুর চিন্তা নিয়ে যদি আমরা বলি যে আমরা হিউম্যান বিং যাকে বলে, আমাদের ভিতরের মানুষটুকু কতটুকু উন্নত হয়েছে আজ পর্যন্ত। জি ধন্যবাদ জনাব মাসুম। মানে এটা তো আর সরাসরি আমরা মানে যে আলোচনাটা একটু আগে আমরা করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেকগুলো যে বাধাগুলো আছে, সেটা আমরা রাজনীতির বাধাও বলেছি, সেটা আমরা সুশাসনের সংকটের কথা বলেছি, সেখানে আমরা ব্যক্তিগত খাতকে, বেসরকারি খাত এগিয়ে আসবে সে কথা বলেছি। সুতরাং বাধা তো আছে, সেটা অস্বীকার করছি না। সুতরাং আমরা এই বাধাগুলো যদি না থাকতো, আমরা কিন্তু অনেক আগে থেকে একটা কথা বলে শুনে আসছি যে যদি দুর্নীতি না হতো তাহলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হার 2% বাড়তো, যদি এটা না হতো তাহলে আমাদের আর 1% বাড়তো, যদি এটা হতো তাহলে আরো 5টা পদ্মা সেতু হতো। হ্যাঁ হতো, এরকম অনেক কথা শুনে আসছি। সুতরাং অনেকগুলো যদির মধ্যে তো আমরা আছি, তারপরে তো এগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা আসলেই যদি এই যদির সমস্যাগুলো কাটিয়ে উঠতাম,
তাহলে আপনি যেটা ঠিকই বলেছেন যে আমাদের মানসিক অনেক ধরনের দৈন্যতা আছে, অনেক ধরনের সংকট রয়েছে, কিন্তু যখন সারা বিশ্ব আপনার দিকে তাকিয়ে থাকবে তখন নিশ্চয়ই আমরা একটা উঠে দাঁড়াবার একটা শক্তি পাবো, একটা আস্থা পাবো। আমরা এখন দরিদ্র না, আমরা হাত পাতা জাতি না, আমরা বটমলেস বাস্কেট না, আমরা এখন এগিয়ে যাব। আমরা এখন ঋণ চাই না, আমরা এখন বাণিজ্য সুবিধা চাই, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। এবং আমরা সাধারণ মানুষ যদি মানুষের দৈন্যতা কাটিয়ে উঠতে পারে তাহলে বাকিরাও এই দৈন্যতা কাটিয়ে উঠতে পারবে। ধন্যবাদ জনাব মাসুম। জনাব হাসান মনসুর, উনি দুর্নীতি একটা শব্দ উচ্চারণ করেছেন, ডিটেলসে যাননি। এটা কত বড় ফ্যাক্টর হতে পারে আমাদের এই গ্রাজুয়েশনে? এটা বাংলাদেশ তো দুর্নীতিতে একটা নানান রকমের সুনাম অর্জন করেছে। দেখুন, দর্শক যেটা বললেন, উনি একটা আইডিয়ালিস্টিক সিচুয়েশন এক্সপেকটেশন আছে যে মানুষ কেন ভালো হবে না, রাজনীতিবিদরা কেন ভালো হবে না। এগুলো তো সাধারণত যেটা হয়, একটা উন্নয়নের সাথে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টেবিলিটি এন্ড চেকস এন্ড ব্যালেন্স আসে। একটা দেশ, আমরা যে কোনো একটা উন্নত দেশকে দেখি, সেখানে কিন্তু অনেক রকমের অ্যাকাউন্টেবিলিটি আছে। ইভেন আজকের গ্রিসকেও যদি দেখি, তারাও কিন্তু একটা ইস্যু নিয়ে জনগণের কাছ থেকে তাদের ম্যান্ডেট নিয়ে নিচ্ছে, তারা এককভাবে সিদ্ধান্ত দিচ্ছে না। তো এই জিনিসগুলো একটা ধারাবাহিকভাবে একটা জাতি আস্তে আস্তে অর্জন করে। আমরা যে শ্রেণীতে আছি সেই শ্রেণীতে কিন্তু করাপশন বা পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল সিস্টেমে অ্যাবিউজ করা, তারপরে আমাদের বিভিন্ন অর্থনীতি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিসগভার্নেন্স, যে ব্যাংকিং ক্ষেত্রে যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু নাথিং আনকমন। সেজন্য তো আমরা এখনো তো সোপানের প্রথম ধাপে আছি। কাজেই আমাদেরকে ওইগুলো অর্জন করতে হবে। ওইগুলো অর্জন না করলে আমরা দ্বিতীয় ধাপে, মানে অর্থাৎ উচ্চ মধ্যম আয়ের দেশ, এবং তারপরে সব ইনস্টিটিউশনাল যেসব ফাউন্ডেশনগুলো দরকার, লিগ্যাল রিফর্ম, লিগ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেমের ইনস্টিটিউশনগুলো, আমাদের ইলেকট্রাল প্রসেসের ডেভেলপমেন্ট, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ডেভেলপমেন্ট, আমাদের ট্যাক্স অথরিটির ট্যাক্স কালেকশনের ক্যাপাসিটি, এগুলো সবগুলো কিন্তু একসাথে না হলে একটা জাতি কিন্তু এই সোপান দিয়ে এগিয়ে যেতে পারবে না। এবং এটা কিন্তু একদিনে হবেও, মানে সবকিছুতে পয়েন্ট আছে, সবকিছুতেই গ্র্যাজুয়েটেড হতে হবে আস্তে 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 আস্তে। তাহলেই একটা দেশ, যেটাকে বলা হয় ওইসিডি কান্ট্রি, ইন্ডাস্ট্রিয়ালাইজড গ্রুপ অফ কান্ট্রিজ, সেই গ্রুপ অফ কান্ট্রিতে বিলং করতে পারবে। তারা কিন্তু আজকে এমনি সেখানে যায় নাই, তারা শত বছর ধরে এগুলো এই ডেভেলপমেন্টের থ্রুতে সেখানে পৌঁছেছে, ইউরোপিয়ান দেশগুলো বা আমেরিকা বা অন্যান্য দেশগুলো। সেগুলো থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তাদের ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো কিভাবে, গভর্নেন্স স্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ করেছে। করাপশন সেসব দেশেও আছে, কিন্তু সেগুলোকে সহনীয় মাত্রায় রাখা আছে। আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে 32 বছর ছিলাম, আমাকে তো কোথাও ঘুষ দিতে হয়নি। তো এই জিনিসটা তো স্বাভাবিক কর্মী হিসাবে বা নাগরিক হিসাবে যদি আমাকে ফেস করতে না হয়, তাহলে ওই করাপশন তো আমার জন্য সেরকম বড় একটা ফ্যাক্টর না। এই জিনিসগুলো আমাদের এখানে তো সেটা ছাড়া চলবে না। প্রতি ক্ষেত্রে আপনার পার্ট অফ লাইফ, এইগুলোকে ফেস করতে হবে। একটা রিক্সাওয়ালা একটা ভুল, এদিকে গেলেই তাকে দেখা যায় একটা আদান প্রদান করতে হচ্ছে সেখানে, সেটা তো হওয়া উচিত না। তো এই এন্ডেমিক প্রবলেম যেটাকে আমরা বলি, একেবারে সিস্টেমিক্যালি এটা সব ক্ষেত্রে বিরাজমান, এটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। না হতে পারলে আমরা কিন্তু জাতি হিসাবে সামনের দিকে যেতে পারবো না। ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। জনাব মাসুম, এই যে ডক্টর মনসুর অনেকগুলো পয়েন্ট তুললেন, আমরা আমাদের দেশের সরকার, শুধু যে বর্তমান সরকারের কথা বলছি তা না, যারাই ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ বা ক্ষমতাসীন দলের সমর্থক গোষ্ঠী যারা কথা বলেন, পত্রপত্রিকায় লেখেন, তাদের মধ্যে একটা এরকম অ্যাটিটিউড দেখা যায় যে উন্নয়ন হলে, জিডিপি বৃদ্ধি পেলে, মধ্যম আয়ের দেশ হলে বাকিগুলোকে তারা কোনো হিসাবের মধ্যে আনতে চায় না। এই একটা অ্যাটিটিউড দেখা যায়, কথাবার্তা শোনা যাচ্ছে আজকাল। এবং আজকাল খুব মালয়েশিয়া মডেল অ্যাপ্লাই করতে চায় যে ডেভেলপমেন্ট হলে এগুলো কোনো ম্যাটার করে না। আরেক দেশের মডেল হুবহু অনুসরণ করা সম্ভব না, এটা সহজও না। শুধু আমরা আমাদের মতো করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেরকম, সেখান থেকে আমরা যতখানি সম্ভব অনুসরণ করব, উদাহরণ হিসেবে নেব, কিন্তু হুবহু তো আর অন্ধভাবে অনুসরণ করা সম্ভব না। এক আর একটা হচ্ছে যে এই কথাটা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না, আমি উন্নয়ন এবং সুশাসন দুটা পাশাপাশি চলতে হবে। আপনি যদি উন্নয়ন করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন না, সেই উন্নয়ন 1 বছর 2 বছর 3 বছর কাগজে কলমে দেখানো যেতে পারে, কিন্তু সেটা টেকসই হবে না।
সুতরাং এই যে আমরা প্রথম আলোচনায় যদি যাই যে জাতিসংঘ কেন 3 বছর ধরে দেখে, তারা তো দেখে এই জন্য 3 বছর দেশটা একই মাত্রায় আছে কিনা বা এর চেয়ে বাড়ছে কিনা। সুতরাং উন্নয়নটা আমাদের হতে হবে, একই সাথে সুশাসন হতে হবে। সুশাসনের মধ্যে শুধু তো দুর্নীতি না, অনেকগুলো বিষয় যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সুতরাং আমরা আগেই বলি যে আমাদের গণতন্ত্র প্রয়োজন, আমাদের উন্নয়ন প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রয়োজন সুশাসন। সুশাসনটা যদি হয়, এই যে ফিল গুড, এই যে আমি মধ্যম আয়ের দেশ, এই যে আমার মধ্যে একটা মনোভাব, এই ফিল গুডটা তো আসতে হবে আসলে আমি যখন বাইরে যাব। উনি যেটা বললেন, আমি যখন আমি মধ্যম আয়ের দেশ হওয়ার পরেও যদি একটা সেবা পেতে আমাকে আবার একইভাবে ঘুষ দিতে হয়, আবার আমাকে যদি পদে পদে বাধাগ্রস্ত হতে হয়, একটা বেসরকারি খাতের উদ্যোক্তা যদি সে বিনিয়োগ করতে পিছপা হন, সাধারণ মানুষ যদি মনে করেন যে এই দেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই, আমাকে অন্য দেশে যাদের সামর্থ্য আছে তারা লেখাপড়ার নামে অন্যভাবে চলে যাচ্ছে, যাদের সামর্থ্য নাই তারা যদি নৌকায় করে আবার সেই সমুদ্র পথে যাওয়া শুরু করেন। সুতরাং আমার যদি ফিল গুড আমার ভিতর থেকে যদি আসে, তাহলে কিন্তু এগুলো আমি করবো না। কিন্তু এগুলো আসতে হলে আমাকে শুধু আমার কাগজে কলমে আমার $1,1314 মাথা পিছু আয় দিলে কিন্তু এটা হবে না। আমি যে আয় করছি, আমার যে সামর্থ্য বাড়ছে, সেটা তো আমাকে আমার নিজের পকেট থেকে বুঝতে হবে। বৈষম্য থাকবে, তারপর সবাই মিলে এগিয়ে যেতে হবে, কাউকে পিছিয়ে রেখে আবার তো বাকিরাও এগিয়ে যেতে পারবে না। সুতরাং এটাই বললাম যে শুধুমাত্র উন্নয়নের তো একটা উন্নয়ন কাকে বলবো, সেটা তো একটা মানে আমরা যারা রাজনীতি বক্তৃতা দেন কথা বলে, হ্যাঁ, মুখে বললে তো উন্নয়ন হবে না। উন্নয়নটা আমাকে অনুভব করতে হবে, বুঝতে হবে, আমার জীবন দিয়ে এটা প্রমাণ করতে হবে। ধন্যবাদ জনাব মাসুম। ডক্টর হাসান, আমাদের দেশে আপনি তো জানেন যে আমাদের দেশের যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা আছে, যে কোনো বিষয় নিয়ে এটাকে, এবং রাজনৈতিক দলগুলো তাদের পাতে ঝোল টানার একটা প্রবণতা আছে। অনেকে বলতে চেষ্টা করছেন যে এই যে মধ্যম আয়ের দেশের দিকে বাংলাদেশ যাচ্ছে, এটা বর্তমান সরকার যে 2 টার্মে তারা আছে সে সরকারের নীতির প্রতিফলনে এটা হয়েছে। এটা আসলে বাস্তবে পরিস্থিতিটা কি? একেবারে সাদা কালো করে দেখা মুশকিল। এটা সরকারের অবদান অস্বীকার করা যাবে না, কারণ সরকার কিন্তু যদি আরো খারাপ তো হতে পারত, যে সেটা পসিবিলিটিকে তো এড়িয়ে যাওয়া যায় না, তাই না? আরো পরিবেশটা আরো খারাপ হতে পারত। সেই দিক থেকে আমি বলতে পারি যে অত খারাপ নয়। আর 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা উন্নয়ন করেছি, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। এখন এখানে একজনের জন্য যেটা হয়েছে সেটাও ঠিক নয়, কারণ বাংলাদেশের উন্নয়নে আমাদের বিশেষ করে ব্যক্তি খাত একটা বিরাট রোল প্লে করেছে। আমরা জানি প্রাইভেট সেক্টর, হ্যাঁ, প্রাইভেট সেক্টরের যতই আমরা তাদেরকে দোষ আরোপ করি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তাদের যে রেজিলিয়েন্স, তাদের যে কর্মদক্ষতা, সেটার কারণেই আজকে আমাদের গার্মেন্ট শিল্প এখানে চলে গেছে। আমাদের আজকে যেগুলো দেখছি ব্যক্তি খাতের ভবন আর সরকারি ভবনের মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখি, সেগুলো দেখছি। সরকার অনেক দিক দিয়ে পিছিয়ে। সরকারের উচিত দরকার ছিল সামনে থাকা, সামনে না, কিন্তু সরকার হচ্ছে রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। এটাই হচ্ছে আমাদের সমস্যাটা। আর আরেকটা খাতকে আমরা কোনোমতেই ভুলে যেতে পারি না, বাংলাদেশের সামাজিক বিবর্তনের মূলে আমাদের এনজিও সমাজের একটা বিরাট অবদান আছে। সেটার মধ্যে আমাদের ব্র্যাক, আমাদের গ্রামীণ ব্যাংক, আমাদের প্রশিক্ষা, আমাদের অন্যান্য ছোট ছোট যেসব মাঝারি সাইজের এনজিও আছে, তারা গ্রামে অঞ্চলে অনেক ভূমিকা রেখেছে। এবং সেটা ছাড়া কিন্তু আজকে আমাদের এই উইমেন্স এমানসিপেশন, তারপরে আমাদের এই যে বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট কমে যাওয়া, মুসলিম বিশ্বে বাংলাদেশের যে দ্রুত পপুলেশন কমায়, মুসলিম বিশ্বের জন্য এটা কিন্তু একক, অন্য কোনো দেশে এটা নাই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অর্জন করতে পারতাম না। কাজে আমি মনে করি যে এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। অবশ্যই সরকারকে কৃতিত্ব দিতে হবে যে সরকার, ইন এনি কান্ট্রি সরকার হচ্ছে লিডার, অ্যান্ড দ্যাট ক্রেডিট গোজ টু দ্য লিডার। হাতের ছুরিটা তো সরকারের হাতেই থাকে, বিভিন্ন আমলের সরকার, হ্যাঁ, সেটা যে সরকারই থাকুক, সরকারের সেই এটা আছে। এবং আমি বলবো সত্যি কথা বলতে, আমাদের গত 20 বছরে যে সরকারগুলো এসছে, গুণগতভাবে কোনো পার্থক্য তেমন আমরা দেখিনি। এখানে অর্থনৈতিক দিক দিয়ে তাদের মোটামুটি ভাবে তারা গুণগতভাবে একই রকম, যে সে ব্যক্তি খাতকেই প্রাধান্য দিয়েছে। মুক্তবাজার অর্থনীতি গেছে, 2 ক্ষেত্রে কিছু ক্রনি ক্যাপিটালিজমকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেটা সেই সরকার বিএনপির সময় ছিল, আওয়ামী লীগের সরকারও আছে, এবং দুর্নীতিকে 2 সরকারের সময় প্রশ্রয় দেওয়া হয়েছে। এবং একটা ধরনের পাল্লাপাল্লিও আছে, যে একজন সাথে বেশি পারলে করে, পরবর্তী সরকার আরেকটু বেশি করে। তো এই প্রবণতাটা কাটিয়ে উঠতে পারলে হয়তো ভালো হতো। তো যাই হোক, সব মিলিয়েই সেজন্যই তো আমরা অনুন্নত দেশ।
কাজে আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমরা ইউ ক্যানট এক্সপেক্ট এ সোসাইটি from our society a different level of government. ধন্যবাদ। আমাদের সময় খুব বেশি, আপনি এটার সঙ্গে কিছু যোগ করতে যদি চান। একটা হচ্ছে যে সরকারগুলোর যে আমি একটা কৃতিত্ব দেবো অবশ্যই 90-এর পর থেকে, বিশেষ করে যে আমরা যত ধরনেরই আমরা সমস্যায় পড়ি না কেন, সংকট আসুক না কেন, কিন্তু তারপর কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, এটা কিন্তু 90-এর পর থেকে মোটামুটি ধারাবাহিকভাবে একই রকম আছে। আমরা খুব কিন্তু পিছপা হয়ে পিছিয়ে যায়নি, মোটামুটি একই আছে। আমাদের রেমিটেন্স ভালো আছে, আমাদের মাঝে একটু খারাপ হলেও আবার ভালো আছে, বাজেট ঘাটতিটা নিয়ন্ত্রণের মধ্যে, সবকিছু মিলে সামষ্টিক অর্থনীতি যেটার উপরে ভিত্তি করে অর্থনীতি দাঁড়াবে সেটা কিন্তু ঠিক আছে। তারপর এখন ধরেন নানান সমস্যার কারণে আমাদের বিনিয়োগ হচ্ছে না, সেটা আবার অন্য আলোচনা, সেখানে আবার সেই সুশাসনের আলোচনাটা চলে আসতে হবে বা রাজনৈতিক অস্থিরতা আলোচনা চলে আসে। তো পাশাপাশি আমি যদি বলি যে যদি কৃতিত্ব আমি দিতে চাই, অবশ্যই সরকারকে আমরা একটা আদর্শ সরকারের ভূমিকা কি হবে সে নীতি ঠিক করে দেবেন, এবং নীতিটা যাতে ঠিক মতো বাস্তবায়িত হয় সেটা উনি দেখবেন। সরকার কাছে আমরা এইটাই তো আশা করি। আমরা আশা করি যে সরকার এই ব্যাপারে আরো বেশি, কারণ মানুষের তো একটা চাহিদা আছে, মানুষ কিন্তু চায় এগিয়ে যেতে। সুতরাং কতদিন আপনি ঠেকিয়ে রাখবেন? ঠিক বেশি দিন থেকে রাখতে পারবেন না, কিন্তু সুতরাং আপনাকে চাহিদার সাথে সরকারকে তাল মিলিয়ে চলতেই হবে, উপায় নাই। এখন না হোক, 2 বছর পর হোক, 5 বছর হোক, সরকারকে কিন্তু এগিয়ে যেতেই হবে, উপায় নাই। মানুষের চাহিদার সঙ্গে তাকে মিলে চলতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যদি আমি কৃতিত্বর কথা বলি, তাহলে ধর আমরা যতই আলোচনা করি না কেন, আমরা 3টা শ্রেণীকে আমরা অবশ্যই কৃতিত্ব দিতে হবে। একটা হচ্ছে কৃষক, তারা কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর আমাদের খাদ্য খাইয়ে যাচ্ছে, আমাদের খুব বড় বেশি আমদানি করতে হচ্ছে না, এত মানুষের দেশে স্বয়ংসম্পূর্ণতা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এক ধরনের আছে। আমরা যদি বলি প্রবাসী শ্রমিক, $15 বিলিয়ন যে আজকে যে মাথা পিছু ইনকামের কথা বলছি, সেটা কিন্তু এসছে, সেটা একটা বিরাট, এটা অনেক বড় ভূমিকা রেখেছে। সুতরাং আমরা যাদের, এবং আমরা যদি আসলে দক্ষ শ্রমিক পাঠাতে পারতাম বা কিছুটা দক্ষ শ্রমিক পাঠাতে পারতাম, তাহলে আপনি ভাবেন যে 15 বিলিয়ন কিন্তু 30, 35, 40, 50 হয়ে যেতে পারতো। হ্যাঁ, সুতরাং আমরা যদি ওই চিন্তাগুলো মাথায় রাখে সরকারের গুলো, যে আমরা আরো বেশি দক্ষ শ্রমিক পাঠাবো, একটু হলেও তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠাবো, নানান ধরনের প্রশিক্ষণ দিয়ে, তাহলে কিন্তু আরো বেশি বাড়বে। 2, তৃতীয়ত হচ্ছে আমাদের যে তৈরি পোশাক শ্রমিক, বিশেষ করে নারীরা। এই 3টা শ্রেণী কিন্তু আপনাদের অব্যাহতভাবে কিন্তু দেশকে সামনের দিকে টেনে রাখছে, কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের যে এই যে আমরা এখনো যে আরাম আয়েশ করতে পারছি, এই যে আমাদের রিজার্ভে ঘাটতি হচ্ছে না, এটা কিন্তু যারা প্রবাসী শ্রমিক, যারা এক্সপোর্ট করে, বেসরকারি খাত তো অবশ্যই আছে তাদের নেতা হিসাবে, কিন্তু তাদেরও তো শ্রমিক, বিশাল সংখ্যক শ্রমিক কাজ পাচ্ছে, তারা ওই কাজগুলো করছে। সুতরাং এই 3টা শ্রেণীর একটা বড় ধরনের আছে। সুতরাং সরকার যদি আগের চেয়ে ওই যে আহসান মনসুর সাহেব যেটা বললেন যে প্রোঅ্যাক্টিভ হয়, রিঅ্যাক্টিভ না হয়ে, যত বেশি প্রোঅ্যাক্টিভ হবে আমাদের দেশ তত বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ জনাব মাসুম। ডক্টর মনসুর, লাস্ট কোন সেন্টেন্স যদি বলতে চান, সময় শেষ একেবারে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সমাজের চাহিদা আছে, জনগণের চাহিদা আছে, সরকারকে সেই দিকে মনোযোগ দিতে হবে। আমি মনে করি যে সব দেশের সব সোসাইটি কিন্তু জনগণের কথা শুনে, বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি চলতে হয় তাহলে জনগণের কথা শুনতেই হবে। কাজেই সেই জনগণের সাড়া দিয়ে সরকার যদি গভর্নেন্সটাকে ইমপ্রুভ করে, ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করে, তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বকীয় শক্তি আছে, আমাদের নিজস্ব শক্তি আছে, আমাদের 7-8-10% প্রবৃদ্ধি করে আমরা কিন্তু খুব দ্রুত উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে পারবো। এবং সরকার যেটা বলেছেন 2040 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে, সেটাও সম্ভব হবে। কিন্তু সেই ব্যাপারে যেতে হলে সত্যি সত্যি আমাদের সবগুলো ইনস্টিটিউশনকে খুব সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে, এবং সেই ব্যাপারে লিডারশিপটা কিন্তু আমাদের রাজনীতিবিদদেরই দিতে হবে। সেটা যদি ওনারা দিতে পারেন, তাহলে ওনারাই বাংলাদেশকে আগামীতে কমপ্লিটলি পরিবর্তন করে দিতে পারবে। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর, ধন্যবাদ জনাব স্বাগত হোসেন মাসুম। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম মধ্য আয়ের দেশ সম্পর্কে। আপনারা জানেন যে বিশ্বব্যাংক বাংলাদেশে মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং আমরা তার পরবর্তী ধাপের পূর্ণাঙ্গ স্বীকৃতির অপেক্ষায় রইলাম। জাতিসংঘে এই ব্যাপারে স্বীকৃতি দেবে কয়েক বছরের মধ্যে। আমরা নানান দিক থেকে বিষয়টা দেখলাম, এবং এই সঙ্গে আমরা স্মরণ করতে চাই যাদের অবদানে আমরা আজকে মধ্য আয়ের দেশে পরিণত হতে গিয়েছি। বিশেষ করে প্রশংসা করব আমরা সরকারের, কারণ সরকারের দৃঢ় নেতৃত্ব, সরকারের ইতিবাচক পলিসি ইত্যাদি কারণে অনেকটা কাজ এগিয়ে গেছে। এবং 90 পরবর্তীকালে প্রত্যেকটি গণতান্ত্রিক সরকার যে নীতির, যে অর্থনৈতিক নীতির যে ধারাবাহিকতা অবলম্বন করেছেন, সেটাও পরোক্ষভাবে কাজ করেছে এই মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে। এছাড়া অবশ্যই কৃতিত্ব দিতে হবে প্রাইভেট সেক্টরকে,
কৃতিত্ব দিতে হবে এনজিও সমাজকে, কৃষক সমাজকে, প্রবাসী শ্রমিকদের, এবং সর্বশেষ গার্মেন্টস শ্রমিক এবং সাধারণ মানুষ উদয়স্ত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছে। মাথাপিছু ইনকাম যে আজকে এই জায়গায় এসেছে বলে আমরা মধ্য আয়ের দেশ হয়েছে, তার পিছিয়ে দেশের সর্বস্তরের সাধারণ মানুষের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা আরো উপরের দিকে যেতে চাই, চূড়ান্ত স্বীকৃতি পেতে চাই জাতিসংঘের কাছ থেকে, পৃথিবীর সমাজের কাছ থেকে। সেজন্য যে সুশাসন এবং উন্নয়ন যেন আমরা পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য সরকারের দৃঢ় নেতৃত্বের প্রয়োজন। আমরা আশা করি সরকার যেভাবে উন্নয়নের বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, সুশাসন প্রতিষ্ঠায়ও, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায়ও সরকার সেভাবে সফল নেতৃত্ব দেবে। এই প্রত্যাশায় আজকের সোজা কথা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।